সানি তন্ময়। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কবে থেকে জয়েন করছো এখানে? স্যার, দুইটা ক্লাস করেছি গত। তার আগে কেন ক্লাস করোনি? স্যার, আমি বিজনেস লেভেলে পরে ভর্তি হয়েছি। প্রথমে আমি নলেজ লেভেলে ভর্তি হয়েছিলাম, পরে জানতে পারলাম যে ওটা এক্সামশন পাবো। আচ্ছা, আচ্ছা। ও, তারপরে থেকে তুমি ক্লাস করছো? জি স্যার। ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি ভালো। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আচ্ছা। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার। আপনি ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো। এখন আমরা শুরু করে দিই, 5 মিনিট হয়ে গেছে মোটামুটি। দেখি জয়েন করে 60 মতো জয়েন করছে, বাট একটু লেটে করছে। সানির জব কেমন এনজয় করছো? স্যার, সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ। আমার আরো এক্সটেন্ড হয়েছে, এখনো 6 মাস হতে পারে আরো। আচ্ছা, ঠিক আছে। তোমাদের আহ ঠিক আছে, করো, পরে কথা হবে। জি স্যার, পরে ঠিক কথা আছে, হবে। আমরা শুরু করে দেই। আপনাদের ফ্লোর দিচ্ছি, কেউ কিছু বলবেন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন হোয়াট আই Yes, স্যার। শেয়ার? Yes, জি sir. স্যার। ওকে। লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা এটা করব রিস্ক ম্যানেজমেন্টের উপর। আজকে একটু দেখি যে রিস্ক ম্যানেজমেন্ট এন্ড দেন গভর্নেন্স ইস্যু। তো ফার্স্টলি এজ ইউজুয়াল জাস্ট আমরা একটু অ্যাটেন্টিভলি পড়ি কেসটা আসলে কি আছে এখানে। এক্সওয়াইজেড কর্পোরেশন ইজ এ মাল্টি ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। দেখেন এখানে একটা শব্দ এর আগে আমি দিয়েছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত। আবার হচ্ছে এখানে বললাম মাল্টি ন্যাশনাল কোম্পানি, মানে প্রত্যেকটা ওয়ার্ড ইট ক্যারিজ দ্য মিনিং। একটু খেয়াল করে পড়বেন, কারণ তার সাথে অনেক বিষয় আছে। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি অ্যানালাইসিস করবেন, সেখানে আপনি জিও পলিটিক্যাল সিচুয়েশন আসতেই পারে। ঠিক আছে, সেখানে আপনার আসতে পারে কি, সেখানে আপনার ফরেন কারেন্সির ইস্যু আসতে পারে, কারেন্সি ফ্লাকচুয়েশন, এই বিষয়গুলো কিন্তু আসতে পারে, তাই না? সুতরাং থিঙ্কিংটা আমাদের এইভাবে করতে হবে। প্রত্যেকটা নেচার অফ দ্য বিজনেস দেখে আমাদেরকে থিঙ্কিং গুলো করতে হবে। আচ্ছা, উইথ operations in multiple countries, the company faces various risks, including operational disruptions, financial volatility, regulatory compliance failures, and reputational damage. এই ধরনের রিস্ক কোম্পানি ফেস করছে। তাদের রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কমপ্লায়েন্স পাচ্ছে না, নন কমপ্লায়েন্স বেশি, দ্যাট মিনস কমপ্লায়েন্স ফেলিয়ার করছে, ফিনান্সিয়াল ভোলাটিলিটি বেশি হচ্ছে, ইভেন অপারেশনাল ডিসরাপশন হচ্ছে। রিসেন্টলি এ মেজর সাপ্লাই চেইন ডিসরাপশন, দেখেন সাপ্লাই চেইন ডিসরাপশন হলে আলটিমেটলি আমার এখানে অপারেশনাল ডিসরাপশনে কাজ করবে। এটা কস্ট 20% ড্রপ ইন কোয়ার্টারলি প্রফিট, লিডিং শেয়ার হোল্ডার টু ডিমান্ড বেটার রিস্ক ওভারসাইট।
The board of directors and senior management recognize the need for a structured corporate risk management framework supported by strong corporate governance to mitigate risks effectively. বোর্ড মনে করছে যে আমরা যদি একটা স্ট্রাকচার্ড কর্পোরেট রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক যদি দাঁড় করাতে পারি বেসড অন স্ট্রং কর্পোরেট গভর্নেন্স, তাহলে আমাদের এই রিস্ক গুলো আমরা মিনিমাইজ করতে পারবো, এই রিস্ক গুলো আমরা এলিমিনেট করতে পারবো। আচ্ছা, কি কি রিস্ক আইডেন্টিফাই করা যেতে পারে? সাপ্লাই চেইন আমার ডিসরাপশন বলছে। সাপ্লাই চেইন কখন ডিসরাপশন হতে পারে? যদি আপনি ওভার রিলায়েন্স অন সিঙ্গেল সাপ্লায়ার, আপনি একজনের উপরেই কি করছেন, রিলাই করছেন, তাহলে সে যদি আপনাকে প্রোডাক্টটা না দেয় তাহলে আপনার কি হতে পারে, সাপ্লাই চেইন ডিসরাপশন হতে পারে। আপনি যদি অল্টারনেটিভ চ্যানেল থাকে তাহলে হচ্ছে এই প্রবলেমটা হবে না। তারপর হচ্ছে ফিনান্সিয়াল রিস্ক, কারেন্সি ফ্লাকচুয়েশন থেকে ফিনান্সিয়াল রিস্ক হতে পারে। ঠিক আছে, আপনার কারেন্সি ডিভ্যালু হয়েছে, সেখান থেকে ফিনান্সিয়াল রিস্ক হতে পারে। ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয় তাহলে আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল রিস্ক ক্রিয়েট হতে পারে। রেগুলারিটি অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক, নন কমপ্লায়েন্স উইথ নিউ ইএসজি, আপনি যদি পার্টিকুলার রেগুলারিটি অথরিটি যদি বলে ইএসজি কমপ্লাই করতে হবে, এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স আপনাকে কমপ্লাই করতে হবে, আপনি যদি কমপ্লাই না করে থাকেন তাহলে একটা কমপ্লায়েন্স রিস্ক ক্রিয়েট হতে পারে। সাইবার সিকিউরিটি থ্রেট হতে পারে, ইনক্রিজিং কন্টিনিউয়াসলি ইউ আর গেটিং দ্য সাইবার অ্যাটাক টার্গেটিং সেন্সিটিভ ডাটা। রেপুটেশনাল রিস্ক, নেগেটিভ পাবলিসিটি ফ্রম লেবার প্র্যাকটিস ইন ওভারসিজ ফ্যাক্টরিজ, সেখান থেকে আপনি রেপুটেশনাল রিস্ক হতে পারে। বাট হাউ corporate governance mechanism to mitigate the risks, আমাদের কিভাবে কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটা বা কর্পোরেট গভর্নেন্সের যে মেজার্স গুলো আছে এগুলো যদি আমরা এস্টাবলিশ করতে পারি অর্গানাইজেশনে, তাহলে কিভাবে আমার রিস্ককে মিটিগেট করবে, এটা আমার কনসার্নিং ইস্যু অ্যাজ এ বিজনেস লিডার। তাহলে আমার এখানে কি, এখানে আমাদের যে ইস্যুগুলো আসছে, অপারেশনাল ডিসরাপশন, ফিনান্সিয়াল ভলাটিলিটি, রেগুলারিটি কমপ্লায়েন্স, রেপুটেশনাল ড্যামেজ, আলটিমেটলি এগুলোর জন্য আমার রেপুটেশনাল ড্যামেজ হচ্ছে। ইভেন পার্টিকুলারলি বলে দিয়েছে যে সাপ্লাই চেইন ডিসরাপশনের জন্য আমার প্রফিট 20% ড্রপ করেছে রিসেন্টলি। এখন যদি বোর্ড লেভেল রিস্ক ওভারসাইট যদি আমরা দেখি এই দৃষ্টিকোণ থেকে, তাহলে তারা বোর্ড কি করবে, বোর্ড একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এস্টাবলিশ করবে ওই অর্গানাইজেশন, ঠিক আছে, আন্ডার দ্য বোর্ড অফ ডাইরেক্টরস। তারা কি করবে বা তাদের মধ্যে কে কে থাকতে পারে সেটা আমরা আইডেন্টিফাই করে দিতে পারি, যে বোর্ড ওভারসাইটে মধ্যে একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি সে ফর্ম করতে পারে আন্ডার দ্য বোর্ড অফ ডাইরেক্টরস। সেই কমিটির মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে পারে, কোনো ফিনান্স এক্সপার্ট থাকতে পারে, ল এক্সপার্ট থাকতে পারে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এক্সপার্ট থাকতে পারে। কমিটি মিটস কোয়ার্টারলি টু রিভিউ রিস্ক এক্সপোজার অ্যান্ড মিটিগেশন স্ট্র্যাটেজি। কোয়ার্টারলি জায়গায় আপনি বলে দিলেন মান্থলি, বলতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, কোয়ার্টারলি বলতে হবে না, লাইক দ্যাট, মান্থলি। এনহ্যান্স ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড পলিসি, ইন্টারনাল কন্ট্রোল আর কিছু পলিসি মেক করে আপনি এই রিস্ককে মিনিমাইজ করতে পারেন। তাহলে কি করতে হবে, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো যেতে পারে। আমরা এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট করে আসছি, এইটা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো যেতে পারে যেখানে রিস্ক আইডেন্টিফাই হবে কিভাবে, রেগুলার অডিট সিস্টেম যদি থাকে, শর্ট অ্যানালাইসিস যদি থাকে, শর্ট অ্যানালাইসিস এর মধ্যে হচ্ছে কি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড কি থ্রেট। এই অ্যানালাইসিস এর মধ্যে আমরা দেখতে পারি। দেন রিস্ক অ্যাসেসমেন্ট, কোয়ান্টিফাইং দ্য রিস্ক ইউজিং কি রিস্ক ইন্ডিকেটর, কি রিস্ক ইন্ডিকেটর দিয়ে আমরা রিস্ককে কোয়ান্টিফাই করতে পারি, মেজার করতে পারি যে কি পরিমাণ, কত টাকা রিস্ক এখানে আছে। ডাইভার্সিফাইং সাপ্লায়ার, হেজিং ফিনান্সিয়াল এক্সপোজার, অ্যাডপ্টিং সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস, এগুলো করে আমরা রিস্ককে মিনিমাইজ করতে পারি। আপনি একাধিক সাপ্লায়ারকে, একটা সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট না নিয়ে আমরা অল্টারনেটিভ সাপ্লায়ার রেডি রাখতে পারি। আমার
যে ফরেন কারেন্সি আছে সেই জায়গায় আমরা হেজিং অ্যাকাউন্টিং করতে পারি, হেজ অ্যাকাউন্টিং করতে পারি, সেখানে বিভিন্ন মেজার আমরা নিতে পারি। তারপর হচ্ছে আমার সাইবার সিকিউরিটি যেন সর্বোচ্চ লেভেলের থাকে, তার জন্য আমাদের যে প্র্যাকটিস করা দরকার, যে ধরনের আইটি এক্সপার্টের হেল্প নেওয়া দরকার, আমরা সেগুলো নিয়ে রিস্ককে মিটিগেট করতে পারি। আসসালামু আলাইকুম। দেন শিওর প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ওই যে হেজিং বলতে রেটটাকে ব্লক করে রাখে এমন কিছু, মানে ওই রেটটা, মানে ওই রেটেই জানি আমি যেন আমি ডলারটা এক্সচেঞ্জ করতে পারি বা এমন কিছু। হেজিং, এখানে হেজিং, হেজিংটা হ্যাঁ 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 হ্যাঁ, মানে এখানে রেটটা হচ্ছে রেটটা কোড করে রাখা বা ওই রেটটা ব্লক করে রাখা, মানে এই মানে রেটেই এর মধ্যে আপনার অনেক কিছু আছে, ফ্লাকচুয়েশন, এর মধ্যে অনেক মানে কিছু, এর মানে আপনার হ্যাঁ কারেন্সি ফ্লাকচুয়েশন হলেও আমি এই রেটের জন্য আমি এটা পাই আর কি, এমন কিছু। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এটা এটা একটা, আরো আছে অনেক কিছু, বিভিন্ন কন্ট্রাক্ট করে, যেটা আপনি বলেন ফিউচার কন্ট্রাক্ট বা ফরওয়ার্ড কন্ট্রাক্ট, জি জি ঠিক জি জি আছে, সেভাবে করে আপনার রিস্কটাকে মিনিমাইজ করতে পারেন। জি। যে কারোর সাথে কন্ট্রাক্ট করে, এগুলো বিভিন্ন থার্ড পার্টি আছে, বিভিন্ন পার্টি আছে, ব্যাংক আছে, তাদের সাথে কন্ট্রাক্ট করে আপনার ওই যে রেট ফ্লাকচুয়েশন হয় সেটাকে আপনি মিনিমাইজ করতে পারেন। এগুলো এত থ্যাংক ডিটেল ইউ। বলছি না, এগুলো সিএমএ ক্যারিয়ারে অনেক পড়তে হবে, সোয়াপ করবেন, এক্সপোজার করবেন, প্রচুর পড়তে হবে এটা। এই কারণে এখানে এতটা দরকার নাই। আমরা যেহেতু এখানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাহলে তার কারেন্সি ফ্লাকচুয়েশন একটা রিস্ক থেকেই যায়, তো দেয়ার ফর জাস্ট আমাদের একটু ছোট করে আলোচনা। দেন থার্ড নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি এন্ড স্টেক হোল্ডার এনগেজমেন্ট। আমি ট্রান্সপারেন্সি কিভাবে নিয়ে আসবো? যদি আমার ডিসক্লোজার প্র্যাকটিস ইমপ্রুভ হয়, তাহলে আমি ট্রান্সপারেন্ট। অ্যানুয়াল রিপোর্টে আমার ম্যাক্সিমাম ডিসক্লোজার প্র্যাকটিস, ইমপ্রুভ ডিসক্লোজার প্র্যাকটিস হতে হবে, ঠিক আছে, ইএসজি নিয়ে আসতে হবে। দ্য কোম্পানি নাও এস্টাবলিশেস রিস্ক এন্ড গভর্নেন্স রিপোর্ট ডিটেইলিং মিটিগেশন স্ট্র্যাটেজি। হ্যাঁ, আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারেন, অ্যানুয়াল রিপোর্টে আপনি একটা রিস্ক এন্ড গভর্নেন্স রিপোর্ট দিয়ে দিলেন, কি কি রিস্ক আগামীতে আপনার কোম্পানি ফেস করছে, দেন ইউ ক্যান স্টেট দেয়ার। রেগুলার ইনভেস্টর ব্রিফিং টু কমিউনিকেট রিস্ক ম্যানেজমেন্ট প্রগ্রেস। আপনি যে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করছেন, তার প্রগ্রেসটা কেমন, অতীতে যে স্ট্র্যাটেজি গুলো নিয়েছেন সেগুলো কতটা ইফেক্টিভ হয়েছে, এগুলো নিয়ে ইউ ক্যান ব্রিফ টু ইউর স্টেক হোল্ডার, বলতে পারেন। তাতে করে কি হবে? তাতে করে স্টেক হোল্ডারের কনফিডেন্স বাড়বে। স্টেক হোল্ডারের কনফিডেন্স আলটিমেটলি আপনার সাস্টেনেবিলিটিকে বাড়াবে, আপনার অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটিকে বাড়াবে, ঠিক আছে। কমপ্লায়েন্স এন্ড এথিক্যাল গভর্নেন্স। কমপ্লায়েন্স এর ক্ষেত্রে আমার রেগুলারিটি যত কমপ্লায়েন্স গুলো আছে সেগুলো করলে আমার কমপ্লায়েন্স রিস্ক থাকবে না, আমি এই সুপারিশ দিতেই পারি। আমার যত ধরনের কমপ্লায়েন্স ইস্যু আছে সেটা করলে আমার কোনো কমপ্লায়েন্স রিস্ক থাকবে না। এই কারণে এখন অর্গানাইজেশন গুলোতে সাস্টেনেবল অফিসার দেখা যায়। তারা কি করবে? তারা লুক আফটার করবে ইএসজি রিস্ককে, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স প্র্যাকটিসটা এনশিওর করবে এই রিস্ক গুলো আছে কিনা। দেন আরেকটা বলা যায় ক্রাইসিস ম্যানেজমেন্ট এন্ড বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, না বললেও সমস্যা নাই এটা। করেন, কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বিসিপিটা একটু ইলাবোরেটলি বলবেন স্যার, কোনটা? যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি ক্লোজ করে দিলাম, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, বিসিপি। স্যার আমি একটু বলবো স্যার। সরি সরি, স্যার আমি একটু শেয়ার করবো স্যার, বিজনেস কন্টিনিউটি হ্যাঁ প্ল্যানিংটা কি শিওর স্যার? শিওর শিওর শিওর, অবশ্যই। আম, স্যার আমরা জেনারেলি, আমি আর কি অপারেশন অফিসার। তো আমার যে কাজটা সেটা যদি কোনো কারণে ডিসরাপ্ট হয়, হতে পারে হ্যাঁ একটা আর্থকোয়েক, হতে পারে ফ্লাড, হতে পারে কোনো পলিটিক্যাল স্ট্রাইক হওয়ার কারণে হতে পারে। হ্যাঁ তো আমার হ্যাঁ এই অপারেশন সেন্টার, আমাদের যে কোম্পানির আরো ফ্যাসিলিটি আছে সেখানে হ্যাঁ আমি ট্রান্সফার করে নিয়ে আমার অপারেশনটা কন্টিনিউ রাখা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হ্যাঁ একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যান। হ্যাঁ ঠিকই আছে। এটা কিন্তু একটা ক্রাইসিস রেসপন্স টিমের মতো কাজ। আপনি হঠাৎ করে একটা ক্রাইসিস হয়েছে, সেই ক্রাইসিসটাকে আপনি কিভাবে রেসপন্স করবেন,
রেসপন্স পেলে আপনি কিভাবে কন্টিনিউটি যাবেন। ক্রাইসিস ম্যানেজমেন্টটাই হচ্ছে একটা কন্টিনিউটির সাথে যুক্ত। ঠিক আছে, যে কোনো একটা ক্রাইসিস হয়েছে, ক্রাইসিস আপনাকে কি করবে, স্টাক করে দেবে, তাই না? ক্রাইসিস আপনাকে স্টাক করে দেবে, বিজনেসকে স্টাক করে দেবে। তাহলে আপনাকে ওই ক্রাইসিসটাকে কি করতে হবে, ক্রাইসিসটাকে ম্যানেজ করতে হবে। বিজনেস লিডারের Yes. কাজই হচ্ছে তাই। ক্রাইসিস হয়েছে, এই ক্রাইসিসের জন্য কে দায়ী, আমি এটার জন্য এখন বসে থাকবো না, এটাকে আমি ম্যানেজ করব। এটা যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে আমার বিজনেসে কন্টিনিউটি হবে। ঠিক আছে, সে আমি একটা কান্ট্রি থেকে গম ইম্পোর্ট করে নিয়ে আসি, হঠাৎ করে সেই কান্ট্রি বা ওই কান্ট্রির অবস্থা ভালো না, বা অন্য কোনো একটা কারণে তারা তারা আমার আর গম এক্সপোর্ট করছে না। আমার ফ্লাওয়ার মিল আছে, আমি ফিড মিল আছে, আমার গম লাগে, প্রচুর পরিমাণে গম লাগে, করছে না। দেশীয় মার্কেট থেকে তো আমি নেই না, বা নিলেও খুবই অল্প নেই, মাত্র 10% কাভার করে, 90% আমি ইম্পোর্টের উপর ডিপেন্ড করি। ওই দেশে যুদ্ধ লেগে গেছে, ওয়ার্ল্ড এখন যেভাবে যা হচ্ছে, যুদ্ধ লেগে গেছে, আপনাকে আর দিচ্ছে না, কি করবেন, আপনার বিজনেস স্টাক হয়ে যাবে। তখন এই যে যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। তার মানে আপনি অল্টারনেটিভ সাপ্লায়ার খুঁজতে হবে, অল্টারনেটিভ কান্ট্রি খুঁজতে হবে, সেখান থেকে আপনি ইম্পোর্ট করে আপনার বিজনেসকে কি করতে হবে, কন্টিনিউটি করতে হবে। এখন এটা আপনি কখন করবেন, এটা কি যখন আপনি স্টাক হবেন তখন করবেন? নো, আপনি যখন একটা সিস্টেমে থাকবেন তখন একটা অল্টারনেটিভ সিস্টেম আপনার থিঙ্কিং এর মধ্যে থাকতে হবে। এটা আপনি এজ এ ম্যানেজারের হচ্ছে অ্যানালিটিক্যাল পাওয়ার। আপনি হয়ে গেছে দেন তারপর আপনি যাবেন, নো। তা আপনি বিজনেস আপনি করতে পারেন যে অর্গানাইজেশনে আপনি সুপারিশ করতে পারেন যে একটা ক্রাইসিস রেসপন্স টিম করা হোক, যারা বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এ হেল্প করে থাকবে অলওয়েজ। উদাহরণস্বরূপ কি, অল্টারনেট সাপ্লায়ার আইডেন্টিফাই টু প্রিভেন্ট ফিউচার ডিসরাপশন, সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম টু হ্যান্ডেল ডাটা ব্রিচেস। দেখে থাকবেন যে আপনার ওই অনলাইন সিস্টেমটা, এটা কি আপনার ডাটা ব্যাকআপ কি একটা জায়গায় থাকে? নেভার। স্যার আমাদের ঠিক আইসিএমইবির আছে, কিন্তু সার্ভার সিস্টেম একটা কোম্পানি ম্যানেজ করে। তো মাঝখানে তাদের স্টাফরা ঈদের ছুটিতে ছিল, থাকার কারণে আমাদের কিন্তু অ্যাডমিশন একটু ডিলে হয়। মানে ওই যে 7 তারিখে যখন আমি যাই তখন আমাকে অনেকটা সময় বসে থাকা লাগে, কারণ তাদের আর কি এমপ্লয়ি শর্টেজ ছিল, তাদেরকে আর কি আমাদের সাইবার সিকিউরিটিটা দেখতে দেওয়া হয়, এ আর কি। হ্যাঁ, তো আমাদের আইসিএমইবিরও কিন্তু স্যার আর কি ব্যাকআপ প্ল্যান রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, না না সেটা তো বটে না, আইসিএমএম এর ওয়েবসাইটে অনেক সময় প্রবলেম হয়। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিব, আমি কিছুদিন আগে খুব ট্রাই করলাম, এখনো মনে হয় সার্ভার ডাউন কিনা। আমি আপনাদের আলোচনার জন্য হ্যাঁ শুধুমাত্র স্যার, 2টা এখনো ইয়ারের সেম কোশ্চেন অবস্থা। পেলাম। আমরাও সেম অবস্থা, ইয়ারপিতে ঢুকতে হ্যাঁ পারতেছি না স্যার, এখনো সেম হ্যাঁ অবস্থা। হ্যাঁ, এটা একটা প্রবলেম আছে ভিডিওতে, যে দেখি এখন ঢোকা যাচ্ছে কিনা। ঢোকা যাচ্ছে তো, সিলেবাসে গেছি তাই না, দেখি আমি কোশ্চেনে পারি কিনা। কোশ্চেন গুলো কোথায়, স্টুডেন্ট ডিরেক্টরি, নোটিশ বোর্ড, ম্যানুয়াল, এক্সামিনেশন রেজাল্ট, পলিসি, রেজাল্ট, এক্সামিনেশন তারপর সাপোর্ট, কোশ্চেন পেপার এন্ড প্যাটার্ন, কোশ্চেন স্যার পেপার এন্ড স্যার সলিউশন। এডমিশন এন্ড এইডি আসেন তো স্যার। পেয়েছি একাডেমি পেয়েছি, আছে নাকি স্যার? দেখি দেখি 22 22শে সেপ্টেম্বর, মে দেখি 2015, এই যে দিস সাইট ক্যান নট বি রিচড। আমি পাচ্ছি না, আমি কোশ্চেন প্রিভিয়াস এর কোশ্চেন নিতে পারছি না। স্যার এই জায়গায় সবগুলো ওপেন হয় না, কিছু কিছু ওপেন হয় স্যার। দিস সাইট ক্যান নট বি রিচড, সেজন্য একটু দেখছি কোনোটা হয় কিনা, আমি তো একটাও পাচ্ছি না বলে।
হচ্ছে না, হচ্ছে কি? স্যার প্রিভিয়াস আচ্ছা। কোশ্চেন লাগবে স্যার? হ্যাঁ, এই যে কর্পোরেট গভর্নেন্স এর যদি আপনাদের কাছে ওইভাবে থাকে আচ্ছা তাহলে স্যার, আমাকে একটু আমি হোয়াটসঅ্যাপে একটু একটু দেখে শেয়ার দিচ্ছি করবেন। স্যার, হ্যাঁ, দেখি স্যার। ঠিক আছে হ্যাঁ, স্যার। হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করবেন। আমি প্রিভিয়াস থেকে আর কিছু আলোচনা করব, ঠিক আছে? এই যে একটা মনে ডাউনলোড হলো দেখছি, একটা ডাউনলোড হলো জিপ ফাইল, সিএমএস সেপ্টেম্বর এটা। ও আচ্ছা, ঠিক আছে, দেখো দেখি, সমস্যা নাই। ওকে, তাহলে যে প্রশ্নটা করেছিলেন বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার 2-4টা কেস স্টাডি আমরা দেখব, যেটা খুবই রিলেটেড হচ্ছে আপনাদের কর্পোরেট ল এর সাথে, কারণ এটা কোম্পানি অ্যাক্টকে ইয়া করে করা তো, মানে বেসড, মানে কোম্পানি অ্যাক্টকে বেসড করে এটা করা, এই কারণে ওইটার সাথে খুবই রিলেটেড। The board of the directors of B Limited has a practical problem. The registered office of the company is situated in an area of Gazipur. The board wants to keep its books of accounts at its corporate office in Dhaka, which is conveniently located. The board seeks your advice about the feasibility of maintaining the accounting records at a place other than registered office of the company. বুঝতে পারলাম? দেখেন এটা কেন আমি এই জায়গায় নিয়ে আসছি রেলিভেন্ট। আমরা একটা জায়গায় কিন্তু পড়ে আসছি যে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন যে করতে হবে, হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্সের একটা জায়গায় আমরা পড়ে আসছি। তো ওই রিলেটেড হচ্ছে যে তাদের রেজিস্টার্ড অফিস হচ্ছে গাজীপুরে, কিন্তু কর্পোরেট অফিস তারা করেছে ঢাকায়। এখন বোর্ড চিন্তা করতেছে যে তারা কর্পোরেট অফিসে রাখবে তাদের বুকস অফ অ্যাকাউন্টসটা। এই বিষয়ে আপনার একটা মতামত চাচ্ছে, কি হতে পারে মতামত? রেজিস্টার্ড অফিসে রাখার কথা সবগুলো, কিন্তু যদি না রাখতে পারে ওটা উইদিন 3 মান্থের মধ্যে অবশ্যই রেজিস্টার্ড অফিসে ওই মানে অল ভাউচার সেন্ড করতে হবে। রেজিস্টার অফিসে কর্পোরেটে রাখতে পারে, রেজিস্টার অফিসে ব্যাপার- সেন্ড করতে হবে, তাই তো? মানে হ্যাঁ স্যার, ওটা কর্পোরেট অফিসে একটা রাখতে সার্টেন পারবে, পিরিয়ড পরে কিন্তু দিতে রেজিস্টার হবে। অফিসে দিতে হবে 3 মাসের মধ্যে। রেজিস্টার অফিসে রাখতে হবে, হ্যাঁ, ওর 3 কপি, মাসের মধ্যেই দিতে হবে। ওর কপি হচ্ছে কর্পোরেট অফিসে রাখতে পারে, রেজিস্টার অফিসে অবশ্যই তার একটা ইয়ে থাকবে, ওর একটা কপি থাকবে। এর একটা কপি জি, জি। থাকবে। আচ্ছা আচ্ছা, দেখি একটু। অ্যাকর্ডিং টু সেকশন 181 সাবসেকশন 3 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, বুকস অফ অ্যাকাউন্ট শ্যাল বি কিপড এট দ্য রেজিস্টার অফিস, প্রথম কথা, and shall at all times be open to inspection by the directors during the business hours, Yes. provided that all or any of the books of accounts may, for a period not exceeding 6 months, be kept at such other place in Bangladesh as the board of directors may decide, and when the board of the directors so decide, the company shall within 7 days of the decision file with the register a notice in writing giving the full address of that other place. Therefore, the board of the B Limited is empowered to keep its books of account at its corporate office in Dhaka by following the above procedure. কিভাবে করতে পারে? সেটা হতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফার্স্ট, ও আচ্ছা, না না না, ঠিক আছে, ঠিক আছে, ফলোইং দ্য অ্যাবাভ প্রসিজার। ক্লিয়ার হলো? আপনারা 3 মাস বললেন, জি স্যার, এটা 3 মাস। ঠিক আছে স্যার, এটা কর্পোরেট অফিসে রাখতে পারে, কিন্তু আলটিমেটলি একটা প্রসিজার ফলো করতে হবে। বোর্ড অফ স্যার, ডাইরেক্টরে কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অ্যাক্টে বলেছে যে আমাদের রেজিস্টার্ড অফিসে প্রথমটা রাখতে হচ্ছে, হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা মনে হয় আপনাদের একটা কোনো ইয়েতে আসছিল, আমার যতটুকু খেয়াল পড়ে। স্টেট দ্য প্রসিজার ফর দ্য ফলোইং এক্সপ্লেনিং দ্য রেলিভেন্ট প্রভিশন ফর কোম্পানিজ অ্যাক্ট 1994। এই দুইটা ইস্যুতে 1994 কি প্রভিশন আছে? অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট অডিটর, when the board of directors did not appoint the first auditor within 1 month from the date of register of the company,
রেজিস্ট্রেশন অফ দ্য কোম্পানি, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে রিমুভাল অফ স্ট্যাটুটরি অডিটর অ্যাপয়েন্টেড ইন লাস্ট অ্যানুয়াল জেনারেল মিটিং বিফোর দ্য এক্সপায়ারি অফ হিজ টার্ম। দুই বিষয়ে কোম্পানি একটে কি বলা আছে, এটা 210-এ আমি বলেছিলাম যে আপনি 210-এই ওই অডিটর নিয়ে সব বলা আছে। ফার্স্ট অডিটরের ক্ষেত্রে বলা আছে যদি কোম্পানি 1 মাসের মধ্যে মানে রেজিস্ট্রেশনের মানে এটা কি বলে কমেন্সমেন্ট অফ বিজনেস বা হ্যাঁ, ইনকর্পোরেশন পাওয়ার পরে 1 মাসের কম নয় কিন্তু 6 মাসের বেশি নয়, এই সময়ের মধ্যে যদি এটা কি আমি ভুল বলছি, মানে এটা আমি মিটিং এ চলে যাচ্ছি, আমি মনে হয় একটু মিটিং এ চলে গেছি হঠাৎ করে। মিটিং না, এটা তো অডিটর নিয়ে বলা আছে তাই না, ফার্স্ট অডিটর। এটা হচ্ছে স্ট্যাটিউটরি মিটিং এর কথা বলছেন আপনি, যেটা বললেন জি জি জি, আমি মিটিং এ চলে গেছি হঠাৎ করে, আমি না এটা অডিটর নিয়ে বলা আছে। ফার্স্ট অডিটর নিয়োগের বিষয়ে বলা আছে যে কোম্পানির সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের পরে 90 দিনের মধ্যে যদি বোর্ড অফ ডিরেক্টর ফার্স্ট অডিটর নিয়োগ দেয় তাহলে দিল, আর যদি তারা এটাতে ফেল করে তাহলে মেম্বাররা এখানে ইজিএম এর মাধ্যমে ফার্স্ট অডিটর নিয়োগ দেবে। এটা কি ঠিক আছে স্যার? ও সরি, আমি এক্সট্রিমলি সরি, মিউট করে আমি বলছিলাম। আমি তো আমার কথা তো শুনতে পাননি। পরে যে সেকেন্ড যে সাপ্লিমেন্ট করলেন, আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে 30 ডেজ এর মধ্যে যদি তারা ফেল করে তাহলে কোম্পানির যে জেনারেল মিটিং আছে সেখানে এই অডিটরটা নিয়োগ হবে। জি, ঠিক আছে। আর ফার্স্ট অডিটরের অফিস হবে ফার্স্ট অ্যানুয়াল এজিএম পর্যন্ত। সে সে আবার নিয়োগ হতে পারে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কথাটা হচ্ছে যে আমাদের অডিটর নিয়োগ দেবে কে? ডাইরেক্টর। ফার্স্ট অডিটর নিয়োগ দেবে কে? আমাদের বোর্ড অফ ডাইরেক্টর উইদিন দা 30 ডেজ অফ দ্য রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ফার্স্ট কথা। 1 মান্থ মধ্যে। তার অফিস হবে আনটিল দ্য কনক্লুশন অফ দ্য ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিং। যদি সে ব্যর্থ হয়, ফেইল করে, তাহলে এই জেনারেল মিটিং এ এই ফার্স্ট অডিটর নিয়োগ হবে। আমাদের প্রশ্নটা সেটাই ছিল, যদি ব্যর্থ হয় তাহলে কি হবে, 1 মাসের মধ্যে যদি না করতে পারে। পরেরটা ছিল যে এই স্ট্যাটিউটরি অডিটর রিমুভ যদি করতে হয়, হ্যাঁ, যেটা লাস্ট এজিএম এ আপনার নিয়োগ হয়েছে, তাহলে তার টাইম আছে এখনো। তাহলে আমরা এই বিষয়ে কোম্পানি একটা কি বলা আছে, এটা সেকশন 210(9) সাবসেকশনে আছে, অডিটর অ্যাপয়েন্টেড মে বি রিমুভ ফ্রম অফিস বিফোর দ্য এক্সপায়ার অফ হিজ টার্ম অনলি বাই স্পেশাল রেজুলেশন অফ দ্য কোম্পানি ইন জেনারেল মিটিং। একটা স্পেশাল রেজুলেশন করে তাকে বাদ দিতে হবে। কোম্পানির জেনারেল মিটিং এ তার স্পেশাল রেজুলেশন করে তাকে বাদ দিতে হবে। স্যার স্যার কারণ অডিটর জেনারেল মিটিং এই অডিটর নিয়োগ হয়েছে, আবার জেনারেল মিটিং এ স্পেশাল রেজুলেশন করে তাকে বাদ দিতে হবে। জি বলেন প্লিজ। স্যার এই রিমুভালের এই জায়গায় একটা স্যার বলছে যে রেজিগনেশনের বিষয়, মানে রেজিগনেশনের ক্ষেত্রে বলছে যে অডিটরকে মানে করতে পারবে না, অডিটররাই কি বলে রেজিগনেশন দিবে, কোম্পানি থেকে অডিটররাই রেজিগনেশন দিবে এবং মানে তার নির্দিষ্ট একটা কারণ দেখায় যে আমি এই কারণে মানে রিজাইন করতেছি। একটা হচ্ছে ফোর্স রিমুভাল, যদি স্যার আমরা মানে ফোর্স করি সেক্ষেত্রে অবশ্যই স্পেশাল রেজুলেশনের মাধ্যমে করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আরেকটা হচ্ছে রেজিগনেশন, মানে শুধু যদি মানে অডিটররা নিজেরাই দিবে আর কি। হুম। দুইটাই কি স্যার হয় এই ক্ষেত্রে, নাকি স্যার ফোর্সটাই ইফেক্টিভ হয়? বাট এটা না, যদি না না না, এখানে এখানে আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে যে আপনাকে কোশ্চেনটা কি। কোশ্চেনটা হচ্ছে আপনি রিমুভাল করছেন, সেক্ষেত্রে কোম্পানি একটা আপনাকে কি বলছেন,
এর বাইরে থিঙ্কিং করবো না, খুব শর্টকাট আনসার দেবো। যে কারণে কোনো কারণে আপনি রিমুভ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে জেনারেল মিটিং এ স্পেশাল জি স্যার, আমাকে রেজলিউশন নিয়ে স্পেশাল তাকে রিমুভ রেজলিউশনের করতে হবে। মাধ্যমে হ্যাঁ করতে হ্যাঁ, হবে। এটাই এটাই করতে হবে। তারপরে তো তার ইন্ডিপেন্ডেন্স আছে, সে তো রিজাইন জি স্যার, করতেই জি পারে। জি, yes, এটা লজিক স্যার। আচ্ছা, আরেকটা কেস দেখি। মিস্টার ইকবাল is a qualified chartered accountant, was appointed as an auditor of AMC Limited at the annual general meeting held 13 April। এত সাল পর্যন্ত তো আমরা এখনো যাইনি। আচ্ছা, এটা 23 করে। By an ordinary resolution, Mr. Sajjad, a shareholder of the company, objects to the manner of the appointment of Mr. Iqbal on the ground of violation of the Companies Act 1994. Decide whether the objection of the Mr. Sajjad is tenable. Also examine the consequence of the above appointment under the said act. আবারও পড়ছি যে 30 এপ্রিল 2023 সালে একটা জেনারেল মিটিং এ মিস্টার ইকবালের কি হচ্ছিল, অডিটর হিসেবে তার নিয়োগ হয়েছিল। একজন শেয়ার হোল্ডার সাজ্জাদ নামে, সে একটা অবজেকশন দিল ম্যানার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, তার অ্যাপয়েন্টমেন্টের নিয়ে প্রবলেম আছে। সে বলছে অন দ্য গ্রাউন্ড অফ দ্য ভায়োলেশন অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। Decide whether the objection of Mr. Sajjad is tenable. Also examine the consequence of the above appointment under the act. দেখি কি বলছেন। Under the section 210 of the 1994, the appointment of an auditor by a company vests generally with the members of the company except in case of the first auditor, and in the filling up of the casual vacancy not caused by the resignation of the auditor, in which case the power to appoint the auditor vests with the board of directors. The appointment of the members is by way of the ordinary resolution only, and no exception have been made in the act whereby a special resolution is required for the appointment of the auditors. The contention of Mr. Sajjad is not tenable. The appointment is valid under the Companies Act 1994. Ultimately, এই অ্যাক্টের ল্যাঙ্গুয়েজ গুলো খুব মানে রস নাই স্যার, হ্যাঁ একদমই। ওই ঘুরে ফিরে আলটিমেটলি এটি স্যার আমাদের যখন রেজাল্ট একটু, যে না, হ্যাঁ সে যে অবজেকশনটা করেছে না, সে অবজেকশনটা এটা ঠিক ভ্যালিড না, না স্যার। ভ্যালিড না। কারণ আমাদের এখানে একটু আবার ওই নিয়মটা একটু এখানে বলে গেছে যে আমাদের যখন রেজিস্ট্রেশন হবে তার 1 মাসের মধ্যে বোর্ড অফ ডাইরেক্টর তারা নিজেরাই পারবে, যদি তারা নিজেরা না করে তাহলে এজিএম করে করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এজিএম এর মাধ্যমে তার যে নিয়োগটা হচ্ছে কোম্পানি এক ভায়োলেশন করে না। এখানে তার অন্য কোনো ভায়োলেশন, সে শুধু বলছে যে কোম্পানি একটি ভায়োলেশন হচ্ছে কিনা, সে শুধু একজন শেয়ার হোল্ডার সে প্রশ্ন তুলেছে, বাট এখানে তার তো কিছু নাই, আমরা তো কিছু দেখতে পেলাম না। এটা আপনাদের এরকম প্রশ্ন কোম্পানি ল যেটা আছে সেখানে একটু বেশি হয়, এখানেও দেখি মাঝে মাঝে দিয়ে দেয়। এই কারণে আমি 2-1টা জিনিস আলোচনায় নিয়ে আসছি, সবগুলো না। আরেকটা আছে, এটা খুব বড়। দেখি এটা একটু আস্তে আস্তে দেখি, 22 বাজে, সময় আছে আমাদের। আন্ডার দ্য এটা the board of directors of XYZ Limited fill up a casual vacancy, এটা ক্যাজুয়াল ভ্যাকেন্সি আছে কার, একজন ডাইরেক্টর, by the death of Mr. P by appointing Mr. C, তার মানে পি এর ডেথে আমরা সি কে অ্যাপয়েন্ট করেছি as a director of 3rd April 2016, লেটেস্ট করে দেই একটু। Unfortunately, Mr. C expired on 15 May 2023 after working about 40 days as a director. Very unfortunate. The board now wishes to fill up the casual vacancy by appointing Mrs. C in the forthcoming meeting of the board. বুঝতে পারলাম?
পি এক্সপায়ার্ড করেছে, তার কারণে সি কে নিয়োগ দেওয়া হয়েছে। আনফরচুনেটলি 40 দিন পর সিও এক্সপায়ার্ড করেছে। এবার বোর্ড চিন্তা করছে যে সি এর যে মিসেস আছে তাকে নিয়োগ দেওয়া যায় কিনা। তো এই বিষয়ে আপনি স্পেশালিস্ট হিসেবে কোম্পানি অ্যাক্টের কোনো প্রভিশন ভায়োলেট করে কিনা বা কোনো কিছু সাপোর্ট করে কিনা, কোম্পানি অ্যাক্ট এর প্রভিশন আপনাকে হেল্প করে কিনা, যদি এরকম করে তাহলে কোনো রেগুলারিটি কমপ্লায়েন্স রিস্ক এর মধ্যে পড়বে কিনা এটা আপনাকে বলতে হবে। 100 কি আছে, ডাইরেক্টর নিয়োগ নিয়ে বলা আছে না? আচ্ছা, দেখি সেকশন 91(1)(c) of Companies Act 1994, সরি এতগুলো আছে, provides that in case of a public company, if the office of any director appointed by the company in general meeting is vacated before his term of the office expires in the normal course, the resulting casual vacancy may, in default of and subject to any regulation of the articles of the company, be filled up by the board of directors at a meeting of the board. প্রথম কথাটা হচ্ছে আমাদের এটা কোথা থেকে শুরু হয়েছে, এই জায়গা এটা দেখেন, এবার মিলিয়ে পড়েন। The resulting casual vacancy may be filled by the Yes, sir. board of directors at the meeting of the board. এটা কোম্পানি একটা বলা আছে, এটা আমরা শিখেছি, দেখেছি। Provided that, এখানে কি ঘটনা আছে, person so appointed shall hold office only up to the date up to the which the director in whose place he is appointed would have held office if it had not been vacated. এখন হচ্ছে যে পি এর এগেইনস্টে যে সি কে নিয়োগ দেওয়া হয়েছিল, সি এর টেনিউর কতদিন হবে? সি এর টেনিউর কিন্তু পি এর যে রেস্ট অফ দ্য টেনিউর ছিল সেই পরিমাণ হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। Yes, sir. আচ্ছা, ফাইন। In view of the above provisions, in the given case, appointment of Mr. C in place of the deceased director Mr. P was in order. In normal course, Mr. C could have held his office as director up to the date of Mr. P would have held the same. However, Mr. C expired on 15 May 2023. Again, a vacancy has arisen in the office of the director owning the death of Mr. C, who was appointed by the board, fill up the casual vacancy resulting from PS2. Hence, arising on the board due to the vacation of the director appointed to fill casual vacancy in the first place does not create another casual vacancy. Such vacancy is created by the vacation of the office. আচ্ছা, আরেকটু পড়ছি এখানে। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে যে পি এর জায়গায় যে সি কে নিয়োগ দেওয়া হলো, তার CO অফিস কতদিন হবে? তার আচ্ছা। অফিস কতদিন হবে? পি যে কতদিন হোল্ড করতো সে পর্যন্ত হবে। Who was appointed by the board to fill up the casual vacancy resulting from P dismiss. পি এর যে টেনিউর আছে সে পর্যন্ত সি এর অফিস হবে, ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে ভ্যাকান্সি অ্যারাইজিং অন দ্য বোর্ড ডিউ টু দ্য ভ্যাকেশন of office by the director appointed to fill a casual vacancy in the first place does not create another casual vacancy. Such vacancy is created by the vacation of the office of any director appointed by the company in general meeting. Hence, the board cannot fill in the vacancy arising from the death of Mr. C. বুঝাতে পারলাম? বিষয়টা হচ্ছে পি এর ডেথে ক্যাজুয়াল ভ্যাকান্সি হতে পারে, আবার পি এর ডেথে কাকে নিয়োগ হয়েছে? সি কে। সি এর ডেথে তো আবার ক্যাজুয়াল ভ্যাকান্সি এটা হতে পারে না, তাহলে বারবার তো ক্যাজুয়াল আসলে হতে পারে না, তাহলে তো তখন এটা ইউজুয়াল হয়ে গেল। তো যেহেতু এটা ক্যাজুয়াল না, সেহেতু বোর্ড মিস্টার সি এর মৃত্যুতে মিসেস সি না যে কাউকে নিয়োগ দিতে পারে না। Is it clear to Yes, sir. all? ক্লিয়ার হয়েছে এখানে? Yes, sir. Yes, sir. Yes, sir. Clear, sir. Casual vacancy আচ্ছা related. আচ্ছা আচ্ছা, এবার আপনি একটু সাপ্লিমেন্ট করতে পারেন কার সম্পর্কে? মিসেস সি কে যদি আপনি নিয়োগ দিতেই চান, তাহলে আপনার
আলাদাভাবে তাকে নিয়োগ দিতে পারেন, এডিশনাল ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিতে পারেন। The board may, however, appoint Mrs. C as an additional director, provided the Articles of Association authorizes the board to do so. Articles of Association এগুলো বলা থাকে। In which case, Mrs. C will hold the office up to the date of next annual general meeting or the last date on which the annual general meeting should have been held, whichever is earlier. এটা আপনি এডিশনালি বলে দিতে পারেন যে মিসেস সি কে অ্যাকচুয়ালি মিস্টার সি এর এগেইনস্টে নিয়োগ দেওয়া যাচ্ছে না, কারণ এটাকে ক্যাজুয়াল ভ্যাকেন্সি বলছে না, কিন্তু মিসেস সি কে আপনি এডিশনাল ডাইরেক্টর হিসেবে আপনি নিয়োগ দিতে পারেন। ক্লিয়ার? Yes, sir. কোম্পানি ভালো করে পড়বেন। জি স্যার, এটা কোম্পানি অ্যাক্ট রিলেটেড, আর কোম্পানি অ্যাক্টের সাথেই স্যার অনেকটা মনে হয় স্যার আমাদের কর্পোরেট গভর্নেন্স অ্যাক্ট যেটা হ্যাঁ 2028 অনেকটা রিলেভেন্ট স্যার, অনেক অনেক বিষয় আছে যেটা খুব হ্যাঁ হ্যাঁ, ওই যে এখানে ডিরেক্টর রিলেটেড বা এগুলো জি স্যার। বিষয় আছে, এই কারণে আমি একটু এখানে টেনে নিয়ে আসছি আর কি। যদি বাই চান্স এই টাইপের প্রশ্ন হয়, আপনাদের এগুলো হচ্ছে ধারণা দেওয়া যে আপনি কোন কোন জিনিসগুলোকে এমফাসাইজ দিতে হবে, কি জিনিসগুলোকে পড়তে হবে, তার কারণে এগুলো আমার নিয়ে আসা। থ্যাংক ইউ স্যার। আরেকটা আছে, এটা দেখি, এটা দেখে, a director goes abroad for a period more than 3 months and an alternate director has been appointed in his place under section 101. During the period of absence of original director, a board meeting was called. In this connection, with reference to the provisions of Companies Act 1994, advise that should the notice of board meeting is given to the original director or to the alternate director, কাকে ডাকবেন? অল্টারনেট আবারও ডিরেক্টর বলছি, কি থাকে? স্যার অল্টারনেট ডিরেক্টরই তো তখন Alternate স্যার দায়িত্ব পালন করবেন, যেহেতু উনি 3 মাস মানে চলে গেছেন 3 মাসের জন্য, 3 মাসের বেশি সময়ের জন্য। ঠিক আছে। আমি একটু আবারও করছি। A director goes abroad for a period more than 3 months and an alternate director has been appointed in his place under section 101. During the period of absence of original director, a board meeting was called. In this connection, with reference to the provision of the Companies Act 1994, advise that should the notice of the board meeting is given to the original director or to the alternate director. দেখেন, Companies 1994 এ কি বলছে? Section 101 এ board of the director of the company may appoint, কাকে অ্যাপয়েন্ট করতে পারে? অল্টারনেট কে অ্যাপয়েন্ট করতে পারে, if so authorized by its articles or by resolution passed by the company in general meeting, may appoint a person, not being a person holding any alternate directorship for any other director in the company, to act as alternate director for a director during his absence for a period of not less than 3 months from Bangladesh. ক্লিয়ার হলো কিনা? এটা আবারও পড়ছি। Board of the director of a company may, মেয়ের পর কি? may not এটাকে যদি আমি ক্লোজ করে দেই কি দাঁড়ায়? may not being person company problem আছে এখানে sentence, if so authorized by its articles or by resolution passed by the company in general meeting. সরি, আমি ভুল করে যাচ্ছি বারবার। এই মেয়ের সাথে আমাকে এটা পড়তে হবে।
বোর্ড অফ দ্য ডিরেক্টরস অফ এ কোম্পানি মে অ্যাপয়েন্ট এ পার্সন, ঠিক আছে। তারপর টু অ্যাক্ট, এইটুকু আমাকে পড়তে হবে, as an alternate director for director during his absence for a period of not less than 3 months from Bangladesh. Clear? এতটুকু যদি পড়ি দেখেন, of a company may appoint a person to act as an alternate director, কার অ্যাবসেন্সে? অরিজিনাল। অরিজিনাল There is ডাইরেক্টর no অ্যাবসেন্স। legal, হ্যাঁ, there is no legal, এই যে আইনে মানে এগুলো ইয়ে থেকে নেওয়া, তো এই কারণে এগুলোর মধ্যে এই যে এই লাইনগুলো দেওয়া, এগুলোকে আমি এই কারণে বাদ দিয়ে পড়ছি, বুঝতে সুবিধা হবে যে কোনটার সাথে কোনটার সিকোয়েন্স আছে। There is no legal precedence whether the notice of the meeting is to be sent to original director or the alternate director. এখানে অল্টারনেট ডাইরেক্টর নিয়োগ দিতে পারে, বাট এখানে কোনো লিগাল কোনো কিছু বলা নেই যে অরিজিনাল ডাইরেক্টরকে নোটিশ দিতে হবে নাকি আপনার অল্টারনেট ডাইরেক্টরকে দিতে হবে। বাট এজ এ ম্যাটার অফ প্রুডেন্স আপনার প্রজ্ঞা কি বলে? আপনার প্রজ্ঞা বলে যে এটা দুইজনকেই দেওয়া যেতে পারে, অল্টারনেট ডাইরেক্টরকেও দেওয়া যেতে পারে, অরিজিনাল ডাইরেক্টরকেও দেওয়া যেতে পারে, যে টাইমটা সে বাংলাদেশে বাইরে থাকবে। তাহলে সে এসে দেখতে পারবে যে কয়টা মিটিং হয়েছে আমার অ্যাবসেন্সে, সে একটু জানতে পারবে, কারণ সে এসে তো আবার রেগুলার করবে, এই কারণে এটা বলা যেতে পারে। বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার হয়েছে এটা? স্যার এই পিরিয়ডটা ক্লিয়ার হতে পারলাম না স্যার, এই পিরিয়ড জি অফ স্যার, নট ক্লিয়ার হয়েছে স্যার, নট ক্লিয়ার। লেস দেন বলতে কি বলছেন স্যার? নট লেস দেন 3 3 মান্থ, মাসের 3 মাসের বেশি যদি কেউ কোনো ডিরেক্টর দেশের বাইরে অবস্থান করে, সেক্ষেত্রে অন্যান্য নট লেস ডিরেক্টররা অন্যান্য ডিরেক্টররা তার পরিবর্তে একটা অল্টারনেট ডিরেক্টর নিয়োগ দিতে পারবে, হ্যাঁ, এটা বলা হয়েছে। 3 3 মাসের মাসের কম বেশি না। যদি দেশের বাইরে থাকে আর কি। স্যার এটা কি আরজিএসসি তে জানানো লাগে না যে 3 মাস যদি উনি বাইরে থাকে সেক্ষেত্রে? ডাইরেক্টরদের আরজিএসসি তে স্যার এরকম একটা ক্লজই তো আছে যে পরপর না স্যার, এটা 3 মিটিং, আরজিসি তে ইনফর্ম করতে হয় না, এটা 3 আইনেই মিটিং, বলা আছে স্যার। পরপর 3টা এটা কি মিটিং আছে, অথবা কোথায় আছে? 3 মাসের বেশি অ্যাবসেন্ট থাকলে সে তো স্যার ডাইরেক্টরশিপ হ্যাঁ, থাকে না। হ্যাঁ, এই জন্য বলছে যে অফ নট লেস দেন 3 মান্থ ফ্রম বাংলাদেশ, 3 মাসের কম। জি স্যার, যেটা বলছে 3 মাসের বেশি না আর কি, মানে 3 মাস হ্যাঁ, পর্যন্তই, 3 হ্যাঁ, মাস পর্যন্তই এই অ্যাপ্লিকেবল কারণে তো হবে এটা স্যার। বলছে আপনি অল্টারনেট জি স্যার। ডাইরেক্টর কখন ওই যে ওইভাবে নিয়োগ দিতে পারবেন, যেটা আপনার যেহেতু 3 মাসের বেশি হলে তার ডাইরেক্টরশিপ থাকবে না, তার মানে 3 মাসের কম, কারণ 3 একটা মাসের 90 দিনের ভিতরে একটা হতে ইস্যু আছে, হবে। জি রেসিডেন্টশিপের একটা বাংলাদেশে 90 দিনের একটা ইস্যু আছে, বুঝছেন তো, জি ওই কারণে ওটার সাথে কমপ্লাই করে করা, এই একটা কারণে এটা ক্লজই বলছে আছে যে নট স্যার, লেস দেন 3 মান্থ ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, কোনো ডাইরেক্টর পরপর 3 কনজিকিউটিভ মিটিং অথবা সর্বোচ্চ 3 মাস, এর বেশি গুড। যদি সে করে হ্যাঁ, তাহলে হ্যাঁ, তার ডাইরেক্টরশিপ থাকবে না। হ্যাঁ, এই কারণে তো আপনি বলবেন যে নট লেস দেন 3 মান্থ, জি জি এবার বুঝতে পারছি এর স্যার। মধ্যে আপনি অল্টারনেটিভ ডাইরেক্টর নিয়োগ দিতে পারবেন। এখন নোটিশের ক্ষেত্রে ডাইরেক্টরশিপ কিছু বলা নাই যে আপনি কাকে নোটিশ দিবেন, অল্টারনেট না অরিজিনালকে, বাট এটা বেটার হয় দুইজনকেই দেওয়া। আপনি অল্টারনেটকে তো দিতেই হবে মিটিং এ নিয়ে আসার জন্য, আপনি অরিজিনালকেও একটা দিয়ে রাখতে পারেন, এই আর কিছু না। না, ডিরেক্টরশিপ তো থাকবে, ওনার থাকবে। ডিরেক্টরশিপ তো থাকবে। উনি দুইটা কেস হতে পারে এখানে, উনি চাইলে অল্টারনেটিভ ডিরেক্টর নিয়ে উনি নিজেই ইয়ে করতে পারে, অথবা অন্যান্য ডিরেক্টররা অল্টারনেট ডিরেক্টর মিলে, নিয়োগ দিতে পারে। হ্যাঁ, 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 নিয়োগ দিতে পারবেন। উনি যখনই আবার দেশে ফিরে আসবেন, যেদিন থেকে ফিরে আসবেন সেদিন থেকে উনি আবার ওনার সব পদে বহাল থাকবেন। মানে অল্টারনেট ডিরেক্টর ততদিনই থাকবেন যতদিন অরিজিনাল ডিরেক্টর দেশে না আসবেন। এখানে একটা টাইম বার আছে, এই জন্যই বলতেছে নট লেস দ্যান 3 মান্থস। 3 মাস, যদি উনি 3 মাস অথবা পরপর 3টা মিটিং, এই দুইটার মধ্যে যেটা অধিক, এই সময় যদি উনি দেশের বাইরে থাকে আর কি, বা মিটিং অনুপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে।
স্যার আমার মনে এখানে হচ্ছে দেখেন 3 মাসের যদি কম সময়ের জন্য বাইরে যায় সেক্ষেত্রে অল্টারনেটিভ ডিরেক্টর নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। 3 মাসের বেশি সময়ের জন্য গেলে সেটা অল্টারনেটিভ ডিরেক্টর নিয়োগ হবে। আরেকটা কথা বলেছে, পরপর 3টা মিটিং অথবা 3 মাস, এই দুইটার মধ্যে যেটা অধিক। এতে এই কারণে এখানে একটু মানে স্পেসিফাই করে দেওয়া হয়েছে, ডিরেক্টর গোস অ্যাব্রোড ফর এ পিরিয়ড মোর দ্যান 3 মান্থ। ঠিক আছে স্যার তো এই রিলেটেড আপনাদের কমার্শিয়াল লতেও খুব হেল্প করবে, সরি হ্যাঁ কমার্শিয়াল ল যেটা কোর্স আছে সেখানেও হেল্প করবে, এখানেও কিছু কিছু বিষয় হেল্প করবে, এই কারণে একটু ক্লিয়ার ধারণা রাখবেন। তো পুরো কনফিউজড হয়ে গেছে আমি, এটা কি 3 মাস নাকি 3 মাসের অধিক, এটা নিয়ে কনফিউজড হয়ে গেছে। স্যার একটু উপর থেকে আসলে দেখেন বোঝা যাচ্ছে এখানে যে নট আচ্ছা বিং এ পার্সন এই হোল্ডিং। জি স্যার। আচ্ছা 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 এই প্রভিশনটা আমি মানে যেখানে এই ডিরেক্টরশিপের এই প্রভিশনটা আছে, নেক্সট ক্লাসে আমি এই জায়গায় সব স্যার প্রভিশনটা আমি লিখবো, আমি তাহলে ওই ক্লিয়ার হবে। পার্টটুকু স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনি স্যার ওইটা একটু দেখে স্যার একটু ক্লিয়ার করে দেন তো স্যার। মানে মানে আইনের ভাষা তো স্যার অনেক সময় আসলে হ্যাঁ বুঝতে পারি না, অনেকগুলো প্যাসিভ ফর্মে দেয়া, মানে আসলে হ্যাঁ কাজটা হ্যাঁ অন্যের হ্যাঁ দ্বারাই হ্যাঁ হ্যাঁ করানো হচ্ছে, যার একটু কারণে স্যার একটু ডিফিকাল্ট, মুশকিল হয়ে যায় স্যার। একটু ডিফিকাল্ট, যেমন এই জায়গাটাতে যেটা আছে এটা যেটা আমি যেটা বুঝতে পারলাম, দেখেন এখানে বলেছে যে 3 মাসের অধিক যদি যায় সেক্ষেত্রে কি 3 মাসের কম হলে অল্টারনেটিভ ডিরেক্টর নিয়োগই করা যাবে না। ঠিক আছে, এখানে বলছে যে অ্যাবসেন্স ফর এ পিরিয়ড অফ নট লেস দেন 3 মান্থ, মানে কি 3 মাসের কম নয়, তার মানে 3 মাসের বেশি। জি স্যার আমি এটাই বলছিলাম। ঠিক আছে, এই আপনি হোয়াটসঅ্যাপে দিতে যাচ্ছেন তাই না, দেন তো দেখি হোয়াটসঅ্যাপে, তাহলে আমাকে একটু দেখতে হবে, হ্যাঁ আমাকে দেখে কর্পোরেট গভর্নেন্স এটা আপনি কি দিয়েছেন, ও প্রিভিয়াস কোশ্চেন দিয়েছেন এটা তাই না, হ্যাঁ মমিনুর রহমান, থ্যাংক ইউ। স্যার এই জায়গায় 3টা ক্লু আছে স্যার, আমি এই ক্লু 3টা স্যার একটু বলবো স্যার দেন যদি আপনি, স্যার না শুনেন। না আপনি যদি হোয়াটসঅ্যাপে দেন দেন উই ক্যান শেয়ার আচ্ছা ইভেন, মানে আচ্ছা স্যার, একত্রে আমরা দেখতে আচ্ছা পারি স্যার সবাই। হ্যাঁ হ্যাঁ, আর না হলে আমাকে একটু সময় দিতে হবে, আমি টোটালি জিসটা বের করে আমি নেক্সট ক্লাসে আপনি এই জায়গাটাতে রেখে দিব, দেন এটা আমরা সলভে যাব, কোনো সমস্যা নেই। স্যার এটাই বেটার হয়, আপনি হুম, কনফার্ম হয়ে আমাদের ঠিক কনফার্ম আছে, করলে হ্যাঁ হ্যাঁ স্যার দেন সরি, দেখি আপনি আমি হোয়াটসঅ্যাপে। যেটা বলেছিলাম স্যার ওটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের কথা স্যার। ওটা বাংলাদেশ ব্যাংকে 7 দিনের মধ্যে জানাতে হবে স্যার, ওটা আমি ভুলে এটাকে আরজিএসি ও করে আচ্ছা, আর দিয়েছি। জি না সেটা তো বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে, ব্যাংকে যদি হয় সেটা। জি স্যার, জি স্যার, জি স্যার স্যার। আমি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি স্যার এটা, এটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, এই যে আপনি সব প্রশ্নগুলো একসাথে করেছেন কর্পোরেট। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি এগুলো থেকে দেখবো আপনাদের জন্য কি করা যায়। আপনি কিসে দিয়েছেন আমাকে, আপনি কিসে দিয়েছেন আমাকে, রবিউল ইসলাম ও আচ্ছা, ও আপনি জাস্ট এটাকে ডক ফাইল করে দিয়েছেন তাই না, জি স্যার জি অল্টারনেটিভের। এটা কোথা জি থেকে স্যার। দিয়েছেন, কোম্পানি একটা ওই জায়গা থেকে? জি স্যার এটা ঠিক কোম্পানি আছে, একটাই আছে। আচ্ছা দেখছি দেখছি, দেখি এখানে কি বলা আছে, আমরা একটু দেখে নিই। দ্য বোর্ড অফ দ্য ডাইরেক্টর অফ এ কোম্পানি মে, এই মেয়ের পরে আমাদের খুঁজতে হবে কোথায়, আর একটানা যদি মাঝে 3 মাস দিয়ে অনুপস্থিত জটিল করে থাকে দেয়। কোনো এমপ্লয়ি, যদি বোর্ডের সিদ্ধান্ত ক্রমেই মে আহ, মানে কোনো ডাইরেক্টর may appoint an alternate director to act for director hereinafter in this section called the original director during his absence for a continuous period of not less than 3 months from Bangladesh. জি স্যার হ্যাঁ,
মানে কমপক্ষে তাহলে 3 মাস বোর্ড স্যার, বোর্ড কমপক্ষে 3 হ্যাঁ, মাস। বোর্ড অফ ডিরেক্টর আপনার হচ্ছে যে 3 মাসের, নট লেস দেন 3 মান্থ, মানে কি 3 মাসের কম নয়। একটা না স্যার, একটা না, হ্যাঁ, একটা না, কন্টিনিউয়াস কমপক্ষে পিরিয়ড 3 মাস যদি একটা স্যার না, থাকে। না 3 মাসের কম নয়, মানে 3 মাসের বেশি জি স্যার, 3 মাসের বেশি, হ্যাঁ। যদি থাকে তাহলে সে কি করতে পারবে? তাহলে অল্টারনেটিভ হচ্ছে ডাইরেক্টর স্যার শুধুমাত্র, অ্যাপয়েন্ট হতে পারে। হ্যাঁ, অল্টারনেটিভ ডাইরেক্টর নিয়োগ দিতে পারবে। আচ্ছা, an alternate director appointed under subsection এই একে যখন নিয়োগ হবে, shall not hold office as such period longer than that permissible to the original director in whose place he has been appointed and shall vacate the office. হ্যাঁ, অরিজিনাল ডিরেক্টরের যে মেয়াদ আছে তার বেশি কিন্তু আবার সে কি করতে পারবে না। থাকতে পারবে না। থাকতে পারবে না স্যার, হ্যাঁ, থাকতে পারবে আবার না, তার হচ্ছে বেশি সময় থাকতে immediately পারবে না। after he receives information that the original director has returned to Bangladesh and shall vacate the office. যখনই রিটার্ন করবে স্যার, তখনই তাকে মানে হ্যাঁ, যখন এই তখনই নিউজটা তার শুনবে অফিসটা ভ্যাকেট হয়ে যাবে। তখনই সে হ্যাঁ, রিজাইন করবে আবার। ওকে ওকে ওকে, নাইস, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই জাস্ট কোম্পানি একটা একদম অ্যাক্টের একটা ভাষা। If the term of the office of the original director is determined before, so he returns to Bangladesh, and provision for automatic reappointment of retiring directors in default of another appointment shall apply to the original and not to the alternate. If the term of the office of the original director is determined before, acha, he so returns to Bangladesh, any provision for automatic reappointment of retiring directors in default of another appointment. স্যার এই জায়গায় যদি বলছে মূল পরিচালক ফিরে আসার আগে তার পদের মেয়াদ যদি নির্ধারিত হয়, তাহলে অন্য নিয়োগ না করে অবসরপ্রাপ্ত পরিচালকরাই মানে অবসরপ্রাপ্ত পরিচালকদের মানে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ করার বিধান আছে আর কি। অবশ্য না, অরিজিনালটাকে, জি জি জি, অরিজিনালটাকে, এক্ষেত্রে আর অরিজিনালটাকে। বিকল্প পরিচালকের দরকার হবে না স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কেসে কি ছিল? আমাদের ছিল সে 3 মাসের বেশির জন্য যাচ্ছে। তাহলে 3 মাসের বেশির জন্য যাচ্ছে, তাহলে আমাদের অল্টারনেট ডাইরেক্টর তো সে নিয়োগ দিতেই পারবে, যেহেতু সে নট লেস দেন 3 মান্থ, তাই না? নট লেস দেন 3 মান্থ, তার মানে 3 মাসের বেশি সময়ের জন্য সে স্যার যাচ্ছে, একটা অল্টারনেট না, ডাইরেক্টর একটা নিয়োগ না, দিতে পারে। কমপক্ষে 3 মাস। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের মূল বিষয়টা কি, যে আমাদের নোটিশ, নোটিশ নিয়ে এখানে কিছু বলেছে বলেন তো এই 3টে জায়গার মধ্যে? না স্যার, এই জায়গায় নোটিশ বলতে ওই তাহলে প্রতিদিন আমরা স্যার এটাই বলবো। এজিএম হ্যাঁ, এর মাধ্যমে স্যার। এখানে, হ্যাঁ, এখানে নোটিশ কাকে দেবে এ নিয়ে বলে নাই, তার মানে আমরা বলবো দেয়ার ইজ নো লিগাল প্রেসিডেন্স বা প্রভিশন whether the notice of the meeting is to be sent to the original director or the alternate director. আমাদের হচ্ছে এটা হচ্ছে কমেন্ট, জি, স্যার। এটা হচ্ছে আমাদের ডিসিশন, এটা আমরা দিব। এখন আমরা বলতে পারি যে এটা ভালো ভালো হয় যে আমরা যদি অল্টারনেট বা অরিজিনাল দুইজনকে যদি আমরা নোটিশটা দিয়ে রাখি, এটা ভালো হয়, সেটা আলাদা ইস্যু। আমাদের কেসের সলিউশনই এটা। এবার ক্লিয়ার হয়েছে বলেন? এবার তো আমি মনে করি ক্লিয়ার হয়েছে। জি 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 স্যার, ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। জি স্যার, আর এটা ভুল হবে না, যেভাবে আলোচনা সমালোচনা হয়েছে এটা নিয়ে। আলোচনা সমালোচনা ঠিক আছে, এগুলো একটু ওই যে আইনের ভাষাটা আসলে একটু বুঝতে ডিফিকাল্ট। হ্যাঁ, এগুলোকে আমাদের এইভাবেই গ্রুপ স্টাডির মাধ্যমে দেখতে হবে। এই জন্যই তো এখন আমরা গ্রুপ স্টাডি করছি। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমি স্যার একটা সিএসআর টা শুধু সাবজেক্টে বাদ পড়ে আছে। তার মজা আছে স্যার, বিজনেস ল স্যার, কর্পোরেট ল, এটা স্যার একটু মজা নাই স্যার পড়ে। কর্পোরেট লটা, কর্পোরেট টোটালি ল বেসড তো। হ্যাঁ, ওইটা আসলে পড়ে মজা পরে মজাও কম নেওয়াটা স্যার। ডিফিকাল্ট। এটা তো স্যার, ভাষাটা স্যার এটাও লস ছিল, এটাও তো সুন্দর করে বোঝালেন আপনি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। না এটাও ল, ঠিক আছে, ওইটাও ল, ওইটা অ্যাক্ট বেসড ল। ওটা স্যার হিব্রু ভাষায় লেখা তো। কিন্তু আমাদেরকে ওই ভালো করে স্যার বুঝতে আপনার হবে, মানে পড়ানোটা ভালো। রূপক ভাই হিব্রু ভাষায় লেখা না? হ্যাঁ ভাই। নজরুল ভাই, রূপক ভাইয়ের কমেন্ট শুনেন, বুঝছেন? তো আমরা আগামী ক্লাসে সিএসআর টা আমাদের বাদ আছে। এখন সিএসআর এর উপর আমরা কেস স্টাডি দেখবো না, এখানে আমরা কিছু এমসিকিউ আর হচ্ছে আপনার ট্রু ফলস এই ধরনের দেখবো। কি ঠিক বলেন? আছে স্যার, এটা তো আমরা এই পর্যন্ত ঠিক এখানে আছে তো স্যার, দেখিনি, সমস্যা নেই স্যার। ঠিক আছে, দেখবো। ঠিক আছে, স্যার আনসার গুলো আমি ব্লক করে দিচ্ছি। নেক্সট ক্লাস, আগামীকাল নেক্সট ক্লাস হবে। স্যার আমাদের বলেন।
সিএম এর অর্থাৎ আইসিএমএর যে কোশ্চেন মানে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো সমস্যা স্যার এই জায়গায় হ্যাঁ একটাই, এই কোশ্চেনের যেমন স্যার আপনি এই জায়গায় একটু সলিউশন দিয়েছেন, যাক এই কনসেপ্টটা আমাদের মাথায় স্যার মানে একটু ঢুকে গেল যে আসলে এইভাবে একটু অ্যানালাইসিস করা দরকার। তো সমস্যা হচ্ছে ওই জায়গায় শুধুমাত্র কি বলে টিক চিহ্ন এবং হচ্ছে ট্রু ফলস এবং ম্যাচিং এই তিনটার ছাড়া বাকি যতগুলো মানে হ্যাঁ শুধু এই 20 মার্কের স্যার ইয়ে আছে, এছাড়া বাকিগুলা স্যার যত 80 মার্কের যে রিটেন যে থিঙ্কিং পার্ট, হ্যাঁ মানে হ্যাঁ এটার কোনো ইয়েই নাই। এটা আইসিএমএবি তেও আমাদের নাই, আমি আবার নিজেতেও সন্ধান করছি যে আসলে সাজেস্টেড অ্যান্সার যেটা বলে স্যার, হ্যাঁ হ্যাঁ তো না, যা আছে কিনা যেটা যেটা একটু বললে থিওরিটিক্যাল কোশ্চেনে ওইভাবে সাজেস্টেড আনসার থাকবে না। আর সাজেস্টেড আনসার হয়েছে কি, সাজেস্টেড আনসার নিয়ে আপনার নলেজকে ফ্লোরিশ করতে পারবেন না, বুঝতে পারছেন? আচ্ছা আমার আচ্ছা যেটা সাজেশন আপনাদের সবার প্রতি সেটা হচ্ছে, আপনি প্রথমে মনে করেন যে কর্পোরেট গভর্নেন্স এর ফার্স্ট চ্যাপ্টার যেটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা ইন্ট্রোডাকশন টু কর্পোরেট গভর্নেন্স, এখানে যত ধরনের টপিক আছে সিলেবাসে যা আছে এই লিটারেচারটা ভালো করে পড়বেন। আচ্ছা পরে এবার প্রিভিয়াস ইয়ারে ওই ফার্স্ট চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো এক জায়গায় করবেন। আচ্ছা এক জায়গায় করে সে আপনার 8টা প্রশ্ন বা 10টা প্রশ্ন বা 20টা প্রশ্ন আপনি পেলেন। ওই, কারণ আপনি যখন লিটারেচার পড়বেন তখন কিন্তু আপনি ওই প্রশ্ন পড়তে গেলে আপনি মিল করতে পারবেন, ম্যাচ করতে পারবেন যে এটা আমার এখান থেকে আসছে। আর এই যে আমরা ক্লাস জি স্যার করলাম, আমাদের রিস্ক নিয়ে আমরা জানি, সিএসআর জানি, মেকানিজম জানি, ইন্টারনাল কন্ট্রোল জানি, তো আমি কোশ্চেন প্যাটার্ন থেকে অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পারবো এটা আমার কোন চ্যাপ্টারের কোশ্চেন। জি তো স্যার এটা আমি যখন ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমি 20টা বা 10টা কোশ্চেন আমি এক জায়গায় করে, এবার আপনি বসবেন যে আমি যে লিটারেচার পড়েছি তার আলোকে আমি এটা আনসার করতে পারি কিনা। আপনি কোশ্চেনটাকে ভেঙে ভেঙে নিজে নিজে ট্রাই করবেন। আপনি যদি পারেন থ্যাংক ইউ স্যার। তা ভালো, না পারলে আরো ভালো। আপনি কেন পারছেন না সেই কারণটা অনুসন্ধান করতে হবে, আপনি কেন এটা পারছেন না, কোথায় আপনার ল্যাকিংটা হচ্ছে, তাহলে ওই ল্যাকিংটাকে আপনাকে কি করতে হবে, Sort out করে দূর solve করতে হবে, হবে। ওভারকাম করতে হবে। এইভাবে আগান, আমি মনে করি একটা রেজাল্ট পাবেন, ভালো গুড রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ স্যার স্যার, আরেকটা প্রশ্ন থ্যাংকস ছিল ফর ইওর স্যার। কমপ্লিমেন্টস। জি বলেন। স্যার এখানে যেমন এই যে একটা ল দেখালেন কোম্পানিজ অ্যাক্টের, হ্যাঁ এই হ্যাঁ লয়ের ভাষাগুলা কি স্যার আমি আমার মতো করে বুঝে প্রেজেন্ট করতে পারি, না ডাইরেক্ট মুখস্থ করে অবশ্যই লিখতে হবে? অবশ্যই অবশ্যই, না না না, মুখস্থ করে কারণ লিখতে হবে মুখস্থ না। করে লেখা তো আপ- সম্ভব না স্যার। না সম্ভব না। আপনি আপনি আপনার আনসারিং সিস্টেমটা যেটা থাকবে সেটা আমি একটু জি বলি, এই যে এই জায়গাটাতে লাস্টেরটাতে লাস্টেরটাতে যেটা থাকবে যে যখন এরকম একটা কেস থাকবে, এই কেসে প্রথম আপনি লয়ের ভাষাটা নিজের মতো করে আপনি বলে নেবেন যে 3 মাসের বেশি সময় যদি কেউ বাইরে থাকে তাহলে বোর্ড অফ ডাইরেক্টর তারা অডিটর সরি ডাইরেক্টর নিয়োগ দিতে পারে এগেনস্ট অরিজিনাল ডাইরেক্টর, আর যাকে নিয়োগ দেবে তাকে বলা হবে অল্টারনেটিভ ডাইরেক্টর। এটা প্রভিশন আছে, এটা বেটার হয় বা বেস্ট হয় আপনি যদি 101টা যদি উল্লেখ করতে পারেন, এটা বেস্ট হয়। আর যদি উল্লেখ এটা না আপনি করলে নাও পারেন, সমস্যা না। আপনি অ্যাটলিস্ট এটা বলতে পারবেন যে কোম্পানিজ অ্যাক্ট 1994, এটা তো পারবেন। জি স্যার অবশ্যই। হ্যাঁ পারবেন। আর আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি বলেছিলাম, মাঝে মাঝে অ্যাক্টের এগুলো ধারা, যেমন 100-এ ডাইরেক্টর নিয়োগ আছে, 200-এ অডিটর নিয়োগ আছে, এইভাবে সিস্টেমে একটু কিছু জিনিস একটু পড়বেন। এগুলো তো স্যার ক্লাসে আমি বারবার বলেছি, যেমন আজকেও জি জি পড়লাম, কেন স্যার। তাহলে আপনি এটা পারবেন না? 100-এ ওভার ডাইরেক্টর নিয়োগ, 200-এ হচ্ছে সরি কোথাও থেকে আওয়াজ আসছে, 200-এ আপনি অডিটর নিয়োগ, ঠিক আছে? তো এরকম ভাবে একটু কোম্পানি একটাকে একটু আপনি জাস্ট দুই একটা জিনিস আপনি টাচ করে একটু মেমোরাইজ করেন, তাহলে হয়ে যাবে। আর না যদি একান্তই না পারেন, অ্যাকর্ডিং টু কোম্পানি অ্যাক্ট 1994, এখন কোম্পানি একটা যেভাবে স্টেটেড আছে, যেমন এই যে এটা, এই 3টা জিনিস কোম্পানি এক থেকে নেওয়া ডাইরেক্ট, ঠিক আছে? এইটা অনেক আপনার তো ডিফিকাল্ট স্যার, মুখস্থ করে লেখা সো ডিফিকাল্ট, কিন্তু এইটা সম্ভবই না স্যার। লিখতে যায়, এইটা আপনার ভাষায় লিখতে যায় যেন মেইন জিনিসের সাথে যেন সাংঘর্ষিক না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আপনি আপনার ভাষায় লিখতে পারবেন, কিন্তু সেই মিনিংটা যেন সেম থাকে, মিনিংটা যেন অপোজিট যেন না হয়ে যায়, সেটা খুব খেয়াল রাখতে হবে। জি ঠিক তাই। আপনার কথা আসতেছে না।
স্যার মিউট করো। জি, আর Mute কোনো কর। প্রশ্ন বলেন, তাহলে আজকে শেষ করে দিই। না স্যার, আমি স্যার এরপরে সিএসআরটা স্যার ধরি, সিএসআরটা একদম স্যার কর্পোরেট গভর্নেন্স একটা কোশ্চেন ছিল হ্যাঁ, শিওর, প্লিজ। স্যার। আমাদের বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্স কোড 2018 সালে যেটা আছে এটা কি রুল বেসিস নাকি কমপ্লাই অর এক্সপ্লেন বেসিস? কর্পোরেট গভর্নেন্সটা রুল বেসড আর রুল হচ্ছে বেসড কি নাকি বেসড বলেন? কমপ্লায়েন্স বেসড। কমপ্লাই অর এক্সপ্লেন বেস? স্যার ফার্স্ট চ্যাপ্টারে এরকম একটা আলোচনা ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা হয়েছে কি, এটা রুল না, এটা একটা নোটিফিকেশন। এটা উপরে লেখা আছে, ফার্স্ট হচ্ছে একটা নোটিফিকেশন, এটা একটা গ্যাজেট। এটা হচ্ছে আপনার যে কি আরেকটা কি টার্ম বললেন? স্যার কমপ্লাই অর এক্সপ্লেন? এক্সপ্লেইন। না না, কমপ্লাই তো করতে হবে, এটা মানে কমপ্লাই না কমপ্লাই করলে বেসড। এক্সপ্লেন করতে হয় যে কেন কমপ্লাই করলাম না। সুযোগ, হ্যাঁ হ্যাঁ, কমপ্লাই না করলে আপনাকে এক্সপ্লেন করতে হবে কেন আপনি এটাকে করা হয়নি। এটা কমপ্লাই বেসড, ডেফিনেটলি কমপ্লাই বেসড। আপনার রুল যে বললেন এরকম, তাই আমি ওটা বলছিলাম। এগুলো একটু ডিফার করে, রুলের সাথে ল এর একটু ডিফার আছে, কমপ্লায়েন্সের সাথে, এগুলো লিটল বিট ডিফারেন্স, বাট মোরলেস সেম। এবার আনসারটা পেয়েছেন, এটা কমপ্লাই বেসড। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ডেতে দেখা হবে। ওকে স্যার, গুড নাইট স্যার। ওকে স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।